ওকে। মধ্যযুগের ২য় অংশ নিয়ে আমরা আলোচনা করব। ১ম এই আলোচনা করব বৈষ্ণব সাহিত্য নিয়ে। এই বৈষ্ণব সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি কি, কি? প্রথমত বৈষ্ণব ধর্ম নিয়ে যে গ্রন্থগুলো রচিত হয়েছে সেগুলো। এরপর হচ্ছে তোমার চৈতন্যদেব মানে হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রবক্তা এবং তার কয়েকজন প্রধান অনুচরের জীবন কাহিনী। মোট কথা হচ্ছে চৈতন্যদেবের জীবনী। তাহলে জীবনী থেকে হচ্ছে প্রশ্ন আসবে, আমরা জীবনী নিয়ে পড়ব। তারপর হচ্ছে পদাবলী সাহিত্য মানে বৈষ্ণব পদাবলী। এই দুটো বিষয় থেকে মূলত আমাদের প্রশ্ন আসে এবং এই বিষয়গুলোই হচ্ছে আমরা ভালোভাবে পড়ব। ঠিক আছে? তাহলে দেখো, এখন আসো জীবনী। প্রথমে আমরা জেনে নিব যে শ্রী চৈতন্যদেব কে। শ্রী চৈতন্যদেব হচ্ছে, তিনি হচ্ছেন বৈষ্ণব ধর্মের প্রবক্তা। এখন আসো বৈষ্ণব ধর্মটা কি বা তাকে কেন চৈতন্য বলা হচ্ছে, তার নাম চৈতন্য কিনা? ওনার নাম হচ্ছে বিশ্বম্ভর। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে তোমার বিশ্বম্ভর। তাহলে কেন চৈতন্য বলা হয় বা চৈতন্য দেব বলা হয়? কারণ তিনি কি করেছেন? তিনি চৈতন্যের সঞ্চার করেছেন। দেখা গেছে, আমরা জানি ১২০৪ সালে কি হয়েছে তোমার? সেনদের পতন হয়েছে। তো এরপরে যখন তোমার ব্রাহ্মণ্যবাদের, বাংলাদেশে আমরা জানি মুসলিমদের আগমন ঘটেছে এবং আগমনের কারণে দেখা যাচ্ছে হিন্দু সমাজে ভাঙন ধরে। এছাড়াও তোমার ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে অনেক অতিষ্ঠ হয়ে নিম্নবিত্ত হিন্দুরা দলে দলে হচ্ছে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এছাড়াও তোমার ব্রাহ্মণরা হচ্ছে তোমার যারা সাধারণ হিন্দু ছিল তাদেরকে প্রচুর ঘৃণা করতো, প্রচুর ঘৃণা করতো। এই যে একটা ভাঙন বা ভেদাভেদ, তিনি এই ভেদাভেদটা দূর করতে চেয়েছেন। তিনি চৈতন্যের তোমার সঞ্চার করেছেন সবার মধ্যে। এই বিষয়টা মানে একটা প্রেমের ধর্মের তিনি অবতারণা করেছেন। চৈতন্য ধর্ম মূলত হচ্ছে প্রেম ধর্ম। আর এই ধর্মের মূল কথা হচ্ছে কি? প্রেম। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি মূলত প্রেম ধর্মের প্রচার করেন। এজন্য ওনাকে বলা হয় চৈতন্যদেব। এবং ওনার নাম হচ্ছে বিশ্বম্ভর। নিম বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেছেন বলে ওনার ডাক নাম হচ্ছে নিমাই। এবং গায়ের রং গৌরবর্ণ মানে ফর্সা ছিল বলে ওনাকে বলা হয় গৌরাঙ্গ। মানে একদম সহজে সংক্ষেপে ছোট্ট করে অল্প করে তথ্য দিলাম। এখন আসো, এই চৈতন্যদেবের তোমার মানে তিনি একটা লাইনও লিখেন নাই, কিন্তু ওনাকে নিয়ে একটা যুগের সৃষ্টি হয়েছে। চৈতন্য যুগ, শ্রী চৈতন্যের উপর ভিত্তি করে একটা যুগের সৃষ্টি হয়েছে যাকে বলা হচ্ছে চৈতন্য যুগ। এখন আসে এই শ্রী চৈতন্য দেবকে যে জীবনীগুলো লিখা হয়েছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেই জীবনীগুলো সম্পর্কে আমরা একটু জানবো। প্রথম আসে জীবনী সাহিত্য কি। যখন কোনো মহৎ মানুষের জীবনকে কেন্দ্র করে সাহিত্য নির্মিত হয় সেটাই হচ্ছে জীবনী সাহিত্য। তো এই যে তোমার বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা শ্রী চৈতন্যদেব এবং তার শিষ্যের যে জীবন কাহিনী নিয়ে জীবনী সাহিত্যের সৃষ্টি হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, তবে সব আমাদের দরকার নেই। যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কিরকম গুরুত্বপূর্ণ? প্রথম কে লিখেছেন? শ্রী চৈতন্যের জীবনী। তারপর প্রথম সংস্কৃত ভাষায় কে লিখেছেন, বাংলা ভাষায় প্রথমে কে লিখেছেন, শ্রেষ্ঠ জীবনী কে লিখেছেন, শুধু আমরা এগুলোই জানবো। ঠিক আছে? এখন আসো জীবনী সাহিত্য। বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য রচিত হচ্ছে শ্রী চৈতন্যকে নিয়ে। তাহলে বাংলা সাহিত্যে যদি বলা হয় কাকে নিয়ে প্রথম জীবনী সাহিত্য রচিত হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, তারপর হচ্ছে তোমার আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চৈতন্য। তাহলে উত্তর কে হবে? উত্তর হচ্ছে শ্রী চৈতন্য। তাহলে জীবনী সাহিত্য আমরা প্রথম কখন পেয়েছি? মধ্যযুগে এসে। ওকে। এই চৈতন্যদেবের জীবনী সাহিত্যকে বলা হয় করচা। মূলত করচা অর্থ হলো ডায়েরি বা দিনলিপি, কিন্তু বাংলা ভাষায় করচা হলো চৈতন্যদেবের জীবনী গ্রন্থ। এখন আসো মধ্যযুগের বাংলা সাহিত্যে ওনার প্রভাব অপরিসীম। যেটা একটু আগেই তোমাদের বলেছে, একটা পংক্তি না লিখলেও ওনার নামের একটা যুগের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নটা অনেক সময় আসে যে বাংলা একটি পংক্তি না লিখলেও কার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে? তাহলে তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। এখন আসো জীবনী সাহিত্য সম্পর্কে আমরা একটু করে জানি। প্রথমে আসো, ধরো যে কোনো মানুষ সম্পর্কে খুব ভালো জানবে কে? অবশ্যই যে তার সাথে থাকে। হ্যাঁ, রুমমেট হলে তো আর কথা নেই, সে সবচেয়ে ভালো জানবে। তো এখানে রুমমেটরা তো হয়তো আর লিখে নেই, তো যিনি লিখেছেন তিনি হচ্ছে তার মুরারি গুপ্ত। তিনি ছিলেন হচ্ছে মূলত তার সহপাঠী ছিলেন, একদম তার কাছের মানুষ ছিলেন। তাহলে তার নাম কি? নাম হচ্ছে, আমরা প্রথমেই যার নাম জানলাম তিনি হচ্ছেন মুরারি গুপ্ত। একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, আমরা প্রথম একটা নাম দেখলাম, এই নামটা হচ্ছে মুরারি গুপ্ত। তো তিনি কি লিখেছেন? মুরারি গুপ্ত হচ্ছে শ্রী চৈতন্যের জীবনী লিখেছেন একেবারে প্রথমে। হ্যাঁ, সেই জীবনীর নাম কি? সেই জীবনীর নাম হচ্ছে, ওনার নাম কি? শ্রীকৃষ্ণ
ওনার নাম কি? চৈতন্য। চৈতন্য। চরিত্র কেমন? চরিতা। চরিতা কিসের মতো? অমৃতর মতো। চরিতা মৃতম। ওকে, তাহলে দেখো মুরারিগুপ্ত কে ছিলেন? সহপাঠী ছিলেন। তাহলে যেহেতু সহপাঠী ছিলেন, তাহলে ওনার সম্পর্কে সবচেয়ে তিনি ভালো জানার কথা। যার কারণে শ্রী চৈতন্যের জীবনীর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম গ্রহণযোগ্য তথ্য উপস্থাপনে সক্ষম হয়েছিলেন কে? এই মুরারিগুপ্ত। তবে এই যে জীবনীটা লিখেছিলেন সেটা কোন ভাষায় লিখেছিলেন? সংস্কৃত ভাষায়। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। তাহলে যদি প্রশ্ন আসে জীবনী সাহিত্যের আদি কবিকে, আদি মানে শুরু, প্রথম, তাহলে জীবনী সাহিত্যের আদি কবিকে? মুরারিগুপ্ত। একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। জীবনী সাহিত্যের আদি কবিকে? মুরারিগুপ্ত। আচ্ছা, লিখতে হবে না, আমি প্রশ্ন করি নাই, প্রশ্ন করলে তারপর বলবো, তারপর লিখবা। জীবনী সাহিত্যের আদি কবি আমরা পেলাম কাকে? মুরারিগুপ্তকে। কোন ভাষায় লিখেছেন? সংস্কৃত ভাষায়। ওনার কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। তাহলে চৈতন্য চরিত, চরিত নিয়ে লিখেছেন, চরিতামৃতম। শেষ। এরপর আসো, আমরা পেয়েছি সংস্কৃতে পেয়েছি। এখন আমি একটা নাম বললাম, সেটা হচ্ছে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস। দেখো তো ব আছে কিনা? ব আছে। তাহলে তিনি কিসে লিখেছেন? বাংলায় লিখেছেন। তাহলে বাংলায় প্রথম তোমার শ্রী চৈতন্যের জীবনী নিয়ে কে লিখেছেন? বৃন্দাবন দাস। কি নাম? শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত। মনে থাকবে? তাহলে এখানে মনে আছে? মনে থাকার জন্য কি আছে দেখো, ব। আমি ব দিয়ে কি কি মনে রাখলাম? ব দিয়ে বৃন্দাবন দাস মনে রাখলাম, ব দিয়ে বাংলা মনে রাখলাম, আবার এই যে ভাগবত, ব ভ, জাস্ট এটা মনে রাখলে হচ্ছে। ঠিক আছে? তাহলে বৃন্দাবন দাস বাংলায় লিখেছেন শ্রী চৈতন্য ভাগবত। ওকে, এরপর আসো আমরা চলে গেলাম প্রথমে সংস্কৃত, তারপর বাংলা, তারপর চলে গেলাম শ্রেষ্ঠ। কৃষ্ণ দাস কবিরাজ। তিনি যেহেতু কবিরাজ, তাহলে তিনি কোনটা লিখেছেন? তিনি জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম কি? ওই যে মুরারিগুপ্ত যেটা লিখেছে সেটা, কিন্তু তিনি কি কিসে লিখেছেন? শ্রী চৈতন্য চরিতামৃতম। শ্রী চৈতন্য চরিতামৃতম। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কবিরাজ কি দেয়? কবিরাজ অমৃত দেয়। ওই যে মুরারি গুপ্তেরটা মনে রাখলে, একটা মনে রাখলেই হবে, চরিত কিসের মতো? অমৃতর মতো, এটা মনে রাখলেই হচ্ছে। তাহলে বৃন্দাবন দাস। আমরা আরেকটা নাম জানবো, সেটা হচ্ছে লোচন দাস। লোচন দাসে কি আছে দেখো তো? লোচন দাস। লোচন দাসে কি আছে? ল আছে। তাহলে এটার নাম কি হবে? চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গল। দেখি পারো কিনা বলো তো। তাহলে জীবনী সাহিত্যের আদি কবিকে? এখন আমরা প্রশ্নের উত্তর করতে পারি বা লিখতে পারি। জীবনী সাহিত্যের আদি কবিকে বলো। এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়িয়েছি। মুরারিগুপ্ত। এই প্রশ্নটা অনেক সময় আসে। জীবনী সাহিত্যের আদি কবি হচ্ছে মুরারিগুপ্ত। কোন ভাষায় লিখেছেন? কোন ভাষায় লিখেছেন? সংস্কৃত ভাষায় লিখেছেন। এখন যদি প্রশ্নটা এভাবে আসে, বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবিকে? প্রশ্নটা জীবনী সাহিত্যের আদি কবিকে এটা না, বলা হলো বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবিকে। বৃন্দাবন দাস। ভেরি গুড। ওনার কাব্যের নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত। এখন আসো শ্রেষ্ঠটা কে লিখেছেন? যিনি কবিরাজ তিনি কি শ্রেষ্ঠটা লিখেছেন? তাহলে ওনার নাম কি? কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্য চরিতামৃতম। ওকে। আর লোচন দাস যেটা লিখেছে সেটার নাম কি? লোচন দাসের কাব্যের নাম কি? চৈতন্য মঙ্গল। আর গোবিন্দ দাস লিখেছে গোবিন্দ দাসের করচা। এটা সবচেয়ে সহজ, তিনি নিজে লিখেছেন, নিজের নামটা তুলে দিয়েছেন, গোবিন্দ দাসের করচা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আশা করি এটা আর কারোই সমস্যা হবে না। আশা করি কারো সমস্যা হবে না। হ্যাঁ, ক্লাসের লাস্টে আমি একদম নাম ধরে ধরে, সবাই খুব বেশি চ্যাটে লিখতে চাই, তাহলে একদম ক্লাসের শেষে আমি নাম ধরে ধরে প্রশ্ন জিজ্ঞেস করব। লোচন দাসের বিষয়টা বুঝলাম না। লোচন দাসও তোমার চৈতন্যের জীবনী লিখেছেন,
সেই কাব্যের নাম হচ্ছে কি? সেই কাব্যের নাম হচ্ছে চৈতন্য মঙ্গল। লোচন দাসের যে কাব্য সেটার নাম হচ্ছে কি? চৈতন্য মঙ্গল। মনে রাখার জন্য বলেছি, ল দিয়ে মনে রাখতে বলছি, বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা এখানে খুব সহজে আমরা এই চারটা আমরা মনে রাখতে পারি। মুরারি গুপ্ত, তিনি হচ্ছেন জীবনী সাহিত্যের আদি কবি। তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছেন এবং তিনি শ্রী চৈতন্যের সহপাঠী ছিলেন। তারপর হচ্ছে বৃন্দাবন দাস, তিনি কিসে লিখেছেন? বাংলায় লিখেছেন। কৃষ্ণদাস কবিরাজ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি জীবনী সাহিত্যের। লোচন দাস, সেটা হচ্ছে চৈতন্য মঙ্গল। গোবিন্দ দাস হচ্ছে গোবিন্দ দাসের করচা। শেষ। হ্যাঁ, সবগুলো চৈতন্যদেবের জীবনী নিয়ে। শেষ। পদাবলীর বিষয়বস্তু। আচ্ছা, আমরা চলে আসছি, আমাদের জীবনী সাহিত্য শেষ। জীবনী সাহিত্য নিয়ে আমাদের মূলত প্রশ্ন থাকতে পারে তোমার আদিকবিকে, অথবা বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদিকবিকে, অথবা শ্রেষ্ঠ কবিকে, অথবা তাদের কাব্যের নাম আসতে পারে। তাহলে এগুলো আমাদের মোটামুটি শেষ। এবার আমরা চলে আসছি পদাবলীর বিষয়বস্তু। পদাবলীর বিষয় কি বলতো? পদাবলীর বিষয় কি? পদাবলীর বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম। পদাবলীর বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম। আমরা তাহলে এই বিষয়টা নিয়ে আমরা এর আগে পড়েছি কিনা বলতো? কোনো কাব্য পড়েছি কিনা? পড়েছি। এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তবে কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। বৈষ্ণব সাধকদের ভাষায় রাধা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা পরমাত্মা। এখানে আমরা যখন শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছিলাম, শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছে বলো? বলতে হবে না, আমি বলছি বড়ু চণ্ডীদাস। এই বড়ু চণ্ডীদাস, আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে কৃষ্ণকে যেমন স্রষ্টা বা পরমাত্মার আকারে পাচ্ছি, একেবারে কি পিওর একজনকে পাচ্ছি, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে বড়ু চণ্ডীদাস তাকে সেভাবে তুলে ধরেননি। তিনি আমাদের মতো করে তুলে ধরেছেন। একেবারে কি তোমরা যেমন মানে প্রেমে পড়লে অনেকে কি হয়ে যায়, একদম ছ্যাঁচড়া হয়ে যায় না? হ্যাঁ, তিনি সেখানে কৃষ্ণকে ঠিক সেভাবে তুলে ধরেছেন। এটা একটা বেসিক একটা পার্থক্য, যেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী এবং বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে মূল পার্থক্যটা আমরা এখানে পাচ্ছি। আর পদাবলীর বিষয়বস্তুর মধ্যে কি, পদাবলীতে আমরা কি পাচ্ছি? তোমার বৈষ্ণব সাধকদের ভাষায় রাধা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা পরমাত্মা। আচ্ছা, এই যে পরমাত্মার সাথে জীবাত্মার যে মিলন, একটু ছোট্ট করে বলি। যেমন ধরো আমরা অনেক সময় কি করি, তাহাজ্জুদ নামাজ পড়ি কিনা? আমি এটার সাথে একটা তুলনা দিচ্ছি না, জাস্ট কি করছি আমরা এটা, আমি জাস্ট তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে অনেকে বুঝতে পারে যে স্রষ্টার সাথে বা পরমাত্মার সাথে সৃষ্টি বা জীবাত্মার মিলনটা কিভাবে হয়। জাস্ট অন্য যদি আমরা যদি অন্যভাবে বলি, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে পরমাত্মার সাথে জীবাত্মার কিভাবে তোমার এই যে প্রেমটা। শোনো, আমরা আমরা কি করি, আমরা কোনো কিছু যখন চাই, খুব মন খারাপ হয় অথবা কিছু যখন চাই, আমরা কি করি, আমরা অনেক সময় আমরা অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ি। যেমন করোনার সময় আমার খুব মানে খারাপ সময় যাচ্ছিল ব্যক্তিগতভাবে বা সবকিছু মিলে, জব নিয়ে সবকিছু নিয়ে। তখন দেখা গেল একদিন রাতে উঠে আমি একেবারে মানে সরাসরি কি করেছি, একদম তোমার মানে সেজদায় চলে গেছি। তো এই যে আমি তখন কি করছিলাম, যে আমি মানে সৃষ্টিকর্তাকে একদম মনে হচ্ছিল মানে গভীর ভাবে তাকে ডাকছিলাম, তার সাথে কথা বলছিলাম, আমার যে ইচ্ছা বা যে চাওয়া পাওয়া, হ্যাঁ, সেটা আমি তাকে বলছিলাম। তাহলে এই যে এটা এক একজন এক এক ভাবে করে, এক একজন কি এক এক ভাবে করে। আমি আমার মতো করে কি সৃষ্টিকর্তার কাছে ডেকেছি। সেখানে সৃষ্টি কে ছিল বা জীবাত্মা কে ছিল? আমি ছিলাম। আর সৃষ্টিকর্তা কি ছিল? স্রষ্টা বা পরমাত্মা। হ্যাঁ, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি পদাবলীর যে বিষয়, এখানে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলার মাধ্যমে মূলত এখানে কৃষ্ণ হচ্ছে তোমার স্রষ্টা বা পরমাত্মা, আর রাধা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা। এই প্রেমের মাধ্যমেই তোমার পরমাত্মার সাথে তোমার জীবাত্মার যে মিলন, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে, এবং এটাই হচ্ছে পদাবলীর বিষয়বস্তু। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা বড়ু চণ্ডীদাসের যে কৃষ্ণ, তাকে আমরা এভাবে পাচ্ছি না। সেখানে তোমার কৃষ্ণ স্রষ্টা বা পরমাত্মা নয়। বুঝতে পেরেছো? স্রষ্টা বা পরমাত্মা আমরা এখানে, কিন্তু পদাবলীর মধ্যে আমরা কি দেখছি? আমরা দেখছি জীবাত্মার সাথে পরমাত্মার বিরহ মিলনের রূপক উপস্থিতি হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু। ঠিক আছে? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল হচ্ছে এই বৈষ্ণব পদাবলী।
তাহলে দেখো, বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে মহাজন পদাবলী এবং বৈষ্ণব পদকর্তাগণ মহাজন নামে পরিচিত। মানে হচ্ছে বৈষ্ণব পদাবলী যারা লিখে তাদেরকে মহাজন বলা হয়। এবং বৈষ্ণব ধর্মমতে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। এই প্রেমের সম্পর্কটাকে রাধাকৃষ্ণের প্রেম লীলার মাধ্যমে তারা বৈষ্ণব পদাবলীতে তুলে ধরেছে। এখন আসো, বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা কখন হয়? 14দশ শতকে। আর শুধু যে শ্রীকৃষ্ণের যারা অনুসারী তারাই যে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন বিষয়টা তা নয়। তোমার অনেক মুসলিম সাহিত্যিক, মুসলমান লেখকও বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। পদাবলী সাহিত্যের চতুষ্টয়। পদাবলী লিখেছেন এমন 4 জন বিখ্যাত কবি হচ্ছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এবং জ্ঞানদাস। তাহলে এই 4 জন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বৈষ্ণব পদাবলী পড়ছি, বৈষ্ণব পদাবলী সম্পর্কে আমরা পড়ছি। এর আগে আমরা কি পড়েছি? জীবনী সাহিত্য নিয়ে পড়েছি। জীবনী সাহিত্য পড়ার শেষে আমরা এখন বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু পড়েছি। বৈষ্ণব পদাবলীর এখন 4 জন কবিকে নিয়ে আমরা কিছু তথ্য জানবো। প্রথমে আসি বিদ্যাপতি। বিদ্যাপতির আগে আমরা আরেকজন কবি সম্পর্কে জানবো, তিনি হচ্ছেন জয়দেব। এই জয়দেব হচ্ছেন রাজা লক্ষণ সেনের সভাকবি। আমরা রাজা লক্ষণ সেনের আরেকজন সভাকবি সম্পর্কে পড়েছিলাম, তিনি কে ছিলেন? কারো কি মনে আছে? হলায়ুধ মিশ্র ছিলেন, যিনি হচ্ছেন অন্ধকার যুগের কবি। আমরা পেয়েছিলাম শেখ শুভদয়া। তো রাজা লক্ষণ সেনের আরেকজন কবি তিনি হচ্ছেন জয়দেব। এই জয়দেব হচ্ছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা। এই গীত গোবিন্দম কাব্যের বিষয়বস্তু হচ্ছে তাও তোমার রাধা কৃষ্ণ। তাহলে এই যে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীত গোবিন্দের পদাবলী থেকে বলেই ধারণা করা হয়। যার কারণে যদি বলা হয় বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে, উত্তর হচ্ছে জয়দেব। আমি আবারও বলছি, যদি প্রশ্ন আসে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে, উত্তর হচ্ছে জয়দেব। তারপর আসো, আমরা আরেকজন কবি সম্পর্কে পড়ছি, বিদ্যাপতি। এখানে একটা বিদ্যাপতির পদ আছে, এই সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। হে সখী, আমার দুঃখের কোনো শেষ নাই, এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। আমার মন্দির কি একেবারেই শূন্য। খেয়াল করো, এখানে কিছু শব্দ আমরা বুঝতে পারছি, আবার কিছু শব্দ আমরা বুঝতে পারছি না, তাই না? এ সখী, সখী বুঝি। হামারি, হামারি কি? দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহভাদর মানে ভাদ্র মাস। ভাদ্র কি মাস? শূন্য মন্দির মোর। বৃষ্টি হলে কেমন লাগে না? তো এই যে দেখো, এটা হচ্ছে বিদ্যাপতির একটা বিখ্যাত বিরহ বিষয়ক পদ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিছু শব্দ বুঝতে পারছি, আবার কিছু শব্দ বুঝতে পারছি না। তার মানে কি? তার মানে এখানে কিছু শব্দ বাংলা যেগুলো আমরা বুঝতে পারছি। তাহলে বাংলার সাথে কিছু শব্দ আছে যেই শব্দগুলো আমরা কি করতে পারছি না, আমরা বুঝতে পারছি না। এই শব্দগুলো কোনগুলো? বিদ্যাপতি হচ্ছেন মূলত মিথিলার কবি। তাহলে তিনি যেহেতু মিথিলার কবি, তিনি বাংলা পুরোপুরি জানার কথা না। হ্যাঁ, এই বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। একটু খেয়াল করো, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কাকে বলছি? বিদ্যাপতিকে। যদি অপশনে জয়দেব থাকে তাহলে হবে জয়দেব, জয়দেব না থাকলে তখন হবে বিদ্যাপতি। আবারও বলছি, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? অপশনে জয়দেব, বিদ্যাপতি দুইজনই আছে, তাহলে জয়দেব হবে। অপশনে জয়দেব নেই, তাহলে বিদ্যাপতি হবে। এবং তিনি প্রথম অবাঙ্গালী কবি। তিনি যেহেতু মিথিলার কবি তাহলে অবশ্যই অবাঙ্গালী কবি, এটা না জানার কিছু নেই। বিদ্যাপতির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। এটা রাজা শিব সিংহ তাকে উপাধি দিয়েছে। তাকে মৈথিল কোকিল, মৈথিল কোকিল মানে মিথিলার কোকিল। আর অভিনব জয়দেব, অভিনব মানে নতুন, জয়দেব মানে কি? ওই যে রাজা লক্ষণ সেনের সভাকবি, তিনি হচ্ছেন জয়দেব। আর বিদ্যাপতিকে বলা হচ্ছে অভিনব জয়দেব। তাহলে যদি প্রশ্ন আসে অভিনব জয়দেব কে, বিদ্যাপতি। ওকে। বিদ্যাপতি পদ রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। এই যে এই শব্দটা আমাদের কাছে নতুন, একটু আগে আমরা কেন বুঝতে পারছিলাম না? কারণ শুধু বাংলায় পদগুলো রচিত হয়নি, রচিত হয়েছে কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি আসলে কি ভাষা, কোন জায়গার ভাষা, কে কথা বলে? ব্রজবুলি ভাষায় কেউ কখনো কথা বলেনি। ব্রজবুলি ভাষায় শুধু কবিতা রচনা করা হয়েছে, কাব্য রচনা করা হয়েছে, পদ রচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে বলেছেন রাজকণ্ঠের মণিমালা। সেম একই কথা কাকে বলেছেন?
ভারতচন্দ্র রায়গুণাকরকে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকে একই কথা বলেছেন। এই যে ব্রজবুলি ভাষা, ওই যে মৈথিলি এবং বাংলা মিশ্রিত মধুর সাহিত্যিক ভাষা। হ্যাঁ, এই ব্রজবুলি ভাষায় শুধু তোমার পদ রচিত হয়েছে, এটা কখনোই মুখের ভাষা ছিল না। তাহলে দেখো, ব্রজবুলি ভাষায় কিসের সমন্বয়ে গঠিত? বিদ্যাপতি কোন কোন জায়গার কবি? মিথিলার কবি। মিথিলা, সরি, মিথিলার কবি। হ্যাঁ, আর তিনি কি করেছেন? তোমার বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। তাহলে এই যে মিথিলার যেহেতু কবি, তাহলে মৈথিলি ভাষা তিনি জানতেন, আর হচ্ছে বাংলা ভাষা কিছু জানতেন, যার কারণে এই মৈথিলি এবং বাংলার সমন্বয়ে গড়ে উঠেছে কি ভাষা? ব্রজবুলি ভাষা। রিটেনে অনেক সময় বিস্তারিত আসে। বুঝতে পেরেছ? তাহলে ব্রজবুলি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত? মৈথিলি এবং বাংলা। ওকে, ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না, সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার ছিল না, এটা শুধুমাত্র পদাবলিতে ব্যবহৃত হয়েছে। এখন আসো, ব্রজবুলি ভাষায় আধুনিক যুগের কেউ কাব্য রচনা করেছে কিনা জানো? করেছে কে? অথবা পদাবলী কেউ লিখেছে কিনা? লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। তাহলে শোনো, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা প্রথম রচয়িতাকে চণ্ডীদাস। বাংলা ভাষায় তিনি বৈষ্ণব পদাবলীর আদি কবি, শ্রেষ্ঠ কবি। বিদ্যাপতি ও চণ্ডীদাস চতুর্দশ শতকের কবি। চণ্ডীদাসকে বলা হয় দুঃখের কবি, সত্যের কবি, বিরহের শ্রেষ্ঠ কবি, এবং বঙ্কিমচন্দ্র চণ্ডীদাসের কবিতাকে বলেছেন রুদ্রাক্ষমালা। তাহলে খেয়াল করো তো, আমরা কি কি পড়লাম? প্রথমে পড়েছি জয়দেব সম্পর্কে। জয়দেব কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। আমরা তাকে বলেছি তোমার পদাবলীর আদি রচয়িতা। তাহলে তিনি কে? জয়দেব। জয়দেবের কাব্যের নাম কি? গীত গোবিন্দম। ওকে, এরপর আমরা কাকে পেয়েছি? বিদ্যাপতি। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। তিনি কোন ভাষায় পদ রচনা করেছেন? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। ব্রজবুলি কোন কোন ভাষার সমন্বয়? সেটা হচ্ছে বাংলা এবং মৈথিলি। ওকে, বাংলা এবং মৈথিলি। আর বিদ্যাপতিকে কি বলা হয়? অভিনব জয়দেব বলা হয়। বিদ্যাপতির পর আমরা কাকে পাচ্ছি? চণ্ডীদাসকে পেয়েছি। খেয়াল করো, তাহলে জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দম রচনা করেছিল? সংস্কৃত ভাষায়। বিদ্যাপতি কোন ভাষায় লিখেছে? ব্রজবুলি ভাষায়। এই প্রথম চণ্ডীদাসকে আমরা পেলাম, যিনি কোন ভাষায় রচনা করেছেন? বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। তাহলে বৈষ্ণব পদাবলী সংস্কৃত ভাষায় রচয়িতাকে জয়দেব, ব্রজবুলি ভাষায় রচয়িতাকে বিদ্যাপতি, আর বাংলা ভাষায় রচয়িতাকে চণ্ডীদাস। ঠিক আছে, এরপর আসো জ্ঞানদাস। জ্ঞানদাস হচ্ছে তিনি চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করেছিলেন। তাহলে চণ্ডীদাস যেহেতু বাংলায় রচনা করেছেন, তো জ্ঞানদাস হচ্ছে বাংলা এবং ব্রজবুলি দুটোতেই লিখেছেন। দুটোতে লিখলেও তার যে বাংলাগুলো, সেগুলো হচ্ছে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। জ্ঞানদাস থেকে মাঝে মধ্যে যদি প্রশ্ন আসে, সেখান থেকে এই তোমার পদটা থেকে আসতে পারে এই দুটো লাইন: রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁধে প্রতি অঙ্গ মোর। গোবিন্দ দাস। আর গোবিন্দ দাসকে কি বলা হয়? গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি। তাহলে তার কোন পদগুলো জনপ্রিয়তা পাবে? অবশ্যই ব্রজবুলি। অবশ্যই কি? ব্রজবুলি। তিনি ব্রজবুলি ভাষায় রচিত পদগুলো অধিক জনপ্রিয়তা লাভ করে, এবং তিনি কিন্তু বাংলা এবং ব্রজবুলি দুই ভাষাতেই পদ রচনা করেছেন। নন্দ নন্দন চন্দ চন্দন গন্ধ নন্দিত অঙ্গ, জলদ সুন্দর কম্বু গন্ধর, নিন্দি সিন্ধুর ভঙ্গ। একটু খেয়াল রাখবা, মনে রাখবা। যশোরাজ খান। বাংলাদেশের সুলতান হোসেন শাহের আমলে প্রথম ব্রজবুলি পদ রচনা করেছেন যশোরাজ খান। এই প্রশ্নটা এসেছিল যে যশোরাজ খান কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন, পদ রচনা করেন? সেটা হচ্ছে ব্রজবুলি ভাষায়। যশোরাজ খান হচ্ছে ওনার উপাধি, মূল নাম হচ্ছে দামোদর সেন। তাহলে আমরা এতক্ষণ যা যা পড়েছি সেগুলো একটু খেয়াল করি। বৈষ্ণব পদাবলী আদি রচয়িতাকে? বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। আর যদি তোমার জয়দেবের কথা উল্লেখ থাকে আদি রচয়িতা, তাহলে হবে জয়দেব। জয়দেব না থাকলে তখন হবে বিদ্যাপতি। আর যদি বাংলা ভাষায় বলে, অবশ্যই হবে চণ্ডীদাস।
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কি ভানু সিংহ ঠাকুরের পদাবলী, আর বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছে 12 জন। এই প্রশ্নটা আসে না, দরকার নেই, এই 3টা তথ্য জরুরি। বৈষ্ণব পদাবলীতে মোট 5টি রসের কথা পাওয়া যায়। রস কি? আমরা যখন কোনো কিছু, যেমন ধরো সিনেমা দেখতেছি, হ্যাঁ, ভিলেনকে একজন খুব মারতেছে, আমরা কি পাই? আনন্দ পাই না? বা কোন একটা গল্প করতেছি, আমরা কান্না করতেছি, তাহলে এইটাই, এই যে আমরা মানে তখন এই যে আনন্দ, আমরা যেই রসটা মানে যে আনন্দটা পাচ্ছি, হ্যাঁ, কখনো আমরা কান্না করছি, হ্যাঁ, তো কখনো খুব, তখন কি, তখন সেটা হচ্ছে শোক রস, হ্যাঁ, কখনো হচ্ছে খুব ভয় পাচ্ছে, আল্লাহ কি হয় কি হয়, ভয়ানক রস, হ্যাঁ, আবার কখনো খুব শান্ত ভাবে আমরা শান্ত হয়ে গেছি দেখি শান্ত রস, আবার খুব হাসি, কমেডি যেটা হাসি পাচ্ছে তাহলে হাস্যরস। তো আমরা হচ্ছে তোমার সাহিত্যের রস হচ্ছে 9টি রস পাই, বৈষ্ণব পদাবলীতে মোট 5টি রসের কথা পাওয়া যায়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। তোমার বৈষ্ণব পদাবলীতে যে মধুর রস, এটাকে প্রেম আদি বা শৃঙ্গার রস, বৈষ্ণব পদাবলীতে বলা হয় মধুর রস। পদসমুদ্র, পদসমুদ্র কি? এই যে এত এত বৈষ্ণব পদাবলী, এগুলোকে কেউ একত্র করেছে কিনা? হ্যাঁ, একত্র করেছে বাবা আউল মনোহর দাস, সর্বপ্রথম বৈষ্ণব পদাবলী সংকলন করেন, সেই সংকলনের নাম হচ্ছে পদসমুদ্র। এখানে প্রায় 15,000 পদাবলী আছে। তাহলে আমরা কি পেলাম? পদসমুদ্র। পদসমুদ্র কে করেছেন? বাবা আউল মনোহর দাস। পদকল্পতরু, এই পদকল্পতরুতে আছে কতগুলো? প্রায় 3,000 বৈষ্ণব পদ আছে। সেগুলো হচ্ছে তোমার কে একত্র করেছেন? গোকুলানন্দ সেন। তাহলে আসো বৈষ্ণব পদাবলী এক পলকে, এতক্ষণ যা যা পড়েছি সেটা আমরা এক পলকে দেখব। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই অমর কবিতাবলী সৃষ্টি হয় রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে, এতটুকু আমরা জানি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। আর যদি বলে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা, প্রথমে আসে জয়দেব, সংস্কৃত ভাষায় রচনা করেছেন। তারপর হচ্ছে বিদ্যাপতি, ব্রজবুলি ভাষায় রচনা করেছেন। তারপর আসে চণ্ডীদাস, বাংলা ভাষায় রচনা করেছেন। শেষ। বৈষ্ণব পদাবলী চতুষ্টয়কে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। ব্রজবুলি হচ্ছে একটি কৃত্রিম ভাষা, তাহলে এখানে কি কি সমন্বয়, কোন কোন ভাষা? বাংলা এবং মৈথিলি। শেষ। রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত। তারপর হচ্ছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য আমরা পড়ে ফেলেছি। জীবনী সাহিত্য কে কে লিখেছেন? মুরারি গুপ্ত, সংস্কৃত ভাষায়। শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস, এটা হচ্ছে বাংলায়। চৈতন্য মঙ্গল, লোচন দাস আর চৈতন্য চরিতামৃতম কৃষ্ণদাস কবিরাজ, এটা হচ্ছে শ্রেষ্ঠ। শেষ। এখন আসো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এই 2টা স্লাইডে সবকিছু একত্র করে দিয়েছি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? কার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, একেবারে চ্যাট অফ করে নিয়েছি। পরেও মনে থাকবে, পরে আবার একটু প্র্যাকটিস করবা, তারপর মনে থাকবে। গোবিন্দ দাসের এটা হচ্ছে ব্রজবুলি ভাষা হবে। ঠিক আছে, ওকে।
মনে থাকবে, তোমরা তো অনেকবার পড়ো না এজন্য। না, ওটা হচ্ছে বড়ু চণ্ডীদাস। এই চণ্ডীদাস সমস্যা নিয়ে, চণ্ডীদাস সমস্যা আমরা বেশ মধ্যযুগে হচ্ছে অনেক অনেক চণ্ডীদাস পাই, বড়ু চণ্ডীদাস, তারপর দ্বিজ চণ্ডীদাস, জীর্ণ চণ্ডীদাস। এই সমস্যাটাকে বলা হচ্ছে তোমার চণ্ডীদাস সমস্যা। মানে শেষ পর্যন্ত এটার কোনো সমাধান হয়নি, এটা অনেক সময় রিটেনে প্রশ্ন আসে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। ওকে, ওকে। এখন আসছি আমরা অনুবাদ সাহিত্য। আমরা এখন অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করব। শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি যদি বাংলা ভাষার ক্ষেত্রে চণ্ডীদাস এভাবে আসবে না, চণ্ডীদাস হবে আর বিদ্যাপতি। বিদ্যাপতি, ওকে। ব্রজবুলি ভাষা হচ্ছে বিদ্যাপতি শ্রেষ্ঠ কবি। অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্যগুলো আমরা একটু দেখি। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়েছি, আমরা বৈষ্ণব পদাবলী সম্পর্কে পড়েছি, জীবনী সাহিত্য নিয়ে পড়েছি। এখন আমরা চলে আসছি অনুবাদ সাহিত্য। এতক্ষণ যা যা পড়েছিলাম সেগুলো ছিল মৌলিক সাহিত্য, মানে তোমার মঙ্গল কাব্য, একই কাব্য অনেকেই লিখেছেন কিন্তু সেটা কারো কপি ছিল না। হ্যাঁ, আবার হচ্ছে তোমার বৈষ্ণব পদাবলী অনেকেই লিখেছেন কিন্তু সেটা কারো কপি ছিল না। কিন্তু আমরা এই প্রথম অনুবাদ সাহিত্য পড়বো, সেটা কি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত তোমার সাহিত্য থেকে, যেমন ধরো সংস্কৃত ভাষার দুটো মহাকাব্য, একটা হচ্ছে মহাভারত এবং রামায়ণ। এই মহাভারত হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, রামায়ণও সংস্কৃত ভাষায় লেখা। তাহলে দেখা যাচ্ছে সংস্কৃত ভাষার বিখ্যাত কাব্য, হিন্দি ভাষার কিছু বিখ্যাত কাব্য, আরবি ফার্সি ভাষার কিছু বিখ্যাত কাব্য থেকে আমাদের যে কবিরা বাংলা বাংলা সাহিত্যে বাংলা ভাষায় তারা অনুবাদ করেছেন। কিন্তু এই অনুবাদগুলো একেবারে যে আক্ষরিক অনুবাদ ছিল তা না, অনেকটা ভাবানুবাদ ছিল, কিন্তু কাহিনীটা তারা সেখান থেকে নিয়েছেন। তো এরকম কি কি, যেমন সংস্কৃত ভাষার তোমার মহাভারত, রামায়ণ, ভাগবত, হ্যাঁ। আর হিন্দি পদ্মাবতী, পদ্মাবতী কোথেকে নেওয়া হয়েছে? পদুমাবত থেকে। মধুমালতী, মধুমালত, সতী ময়না, হ্যাঁ, ময়নাসর থেকে। তারপর আরবি ফার্সি থেকে যেমন ইউসুফ জুলেখা, ইউসুফ ওয়া জুলাইখা, লাইলি মজনু থেকে লাইলি, লাইলা ওয়া মজনু। তাহলে এগুলো দেখা যাচ্ছে সংস্কৃত থেকে, হিন্দি থেকে, আরবি ফার্সি থেকে তোমার অনুদিত হয়েছে। এখন কোন কাব্যটা কোত্থেকে অনুবাদ করেছেন, কে করেছেন, প্রথম কে অনুবাদ করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমেই আসো অনুবাদ সাহিত্য। মধ্যযুগে অনুবাদ সাহিত্যের সূচনা হয় কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুবাদের মধ্য দিয়ে। তাহলে প্রথম অনুবাদ শুরু করেছেন কে? কৃত্তিবাস ওঝা। কি অনুবাদ করেছেন? রামায়ণ। রামায়ণ কি? রামায়ণ হচ্ছে একটা মহাকাব্য। রামায়ণ হচ্ছে মহাকাব্য। কোন ভাষা? সংস্কৃত ভাষার। পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে। এই 4টা জাত মহাকাব্য কি কি? রামায়ণ, মহাভারত, সংস্কৃত ভাষা, আর হচ্ছে ইলিয়াড, অডিসি। এখন আসে যে রামায়ণ, সংস্কৃত ভাষা প্রাচীন মহাকাব্য, লিখেছেন কে? বাল্মীকি। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে রচিত হয় এবং 24,000 শ্লোকে রচিত এই মহাকাব্য 7টা খণ্ডে বিভক্ত। এগুলো আমাদের দরকার নেই। বাল্মীকির নাম ছিল দস্যু রত্নাকর। এখন খেয়াল করে, এই যে রামায়ণ প্রথম যিনি অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা, তো এটা আনুমানিক 1418 সালের দিকে তিনি রামায়ণ অনুবাদ করেন, যাকে বলা হয় কৃত্তিবাসী রামায়ণ অথবা শ্রীরাম পাঁচালী। এবং এটা তোমার মুদ্রণ কাজ শুরু হয় 1802 সালে। আমরা আধুনিক যুগ যখন পড়বো তখন দেখবা। তাহলে আমরা প্রথম যে তথ্যটা জানলাম সেটা হচ্ছে মধ্যযুগে অনুবাদ সাহিত্য শুরু হয় কিসের মধ্য দিয়ে? রামায়ণ অনুবাদের মধ্য দিয়ে। অনুবাদ কে করেছেন? কৃত্তিবাস ওঝা। ঠিক আছে। রামায়ণের অনুবাদক, মধ্যযুগের অনুবাদ সাহিত্যে একটা বৈশিষ্ট্য ছিল, একই গ্রন্থ অনেকেই অনুবাদ করেছেন। ঠিক তেমনি আমরা মঙ্গল কাব্য বিষয়টা দেখতে পাই। যেমন ধরো মনসা মঙ্গল, অনেকেই মনসা মঙ্গল লিখেছে। চণ্ডীমঙ্গল, অনেকেই চণ্ডীমঙ্গল লিখেছেন, তাই না? ঠিক তেমনি দেখা গেল একই গ্রন্থ অনেকেই কি করছেন? অনুবাদ করছেন। যেমন রামায়ণের 50 জন অনুবাদকের কথা আমরা জানি, কিন্তু 50 জনের আমাদের দরকার নেই, 2-3 জন হলেই হচ্ছে। কৃত্তিবাস ছাড়াও অদ্ভুতাচার্য আর হচ্ছে চন্দ্রাবতী, প্রথম আমরা একজন মহিলা কবির নাম পেলাম যিনি রামায়ণের অনুবাদক। চন্দ্রাবতী তাহলে কে?
এই কবি চন্দ্রাবতী তিনি রামায়ণ অনুবাদ করেছেন, তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাহলে চন্দ্রাবতীকে প্রথম মহিলা কবি। কেন প্রথম মহিলা কবি? আমরা শিওর? অবশ্যই শিওর। কারণ হচ্ছে আমরা একজনের নাম পেয়েছিলাম, তিনি হচ্ছেন কুক্কুরিপা। কুক্কুরিপা মহিলা ছিলেন কিনা এটা আমরা শিওর না। হ্যাঁ, কিন্তু এটা আমরা নিশ্চিত না, কিন্তু চন্দ্রাবতী যে একেবারে মানে প্রথম মহিলা কবি এখানে কোনো দ্বিমত নেই। তিনি হচ্ছেন দ্বিজ বংশীদাসের মেয়ে। এই বংশীদাস হচ্ছে মনসা মঙ্গলের কবি, এবং তিনি যখন রামায়ণ অনুবাদ করেছিলেন তিনি একেবারে আক্ষরিক অনুবাদ বা একেবারে কাহিনীটাও একরকম রাখেননি। তিনি মূলত মানে খুব দুঃখ পেয়েছিলেন প্রেম করে, পরে সেই দুঃখ থেকেই হচ্ছে তিনি রামায়ণটা অনুবাদ করেন। রামায়ণের মধ্যে তিনি মূলত মেয়েলি রীতিতে তিনি এই মানে এই পালাটা রচনা করেছিলেন। হ্যাঁ, যেখানে দেখা গেছে অনুবাদ সাহিত্যের যে বৈশিষ্ট্য সেখানে সেটা ছিল না, এখানে অনেকটা লোক সাহিত্যের লক্ষণটা বেশি ফুটে উঠেছিল। এবং এখানে ওনার যে অনুবাদ এটা আসলে কোনো ধর্মগ্রন্থ ছিল না, দেখা গেছে গ্রামীণ নারী জীবনের যে আনন্দ বেদনা সেই গল্পই তিনি তুলে ধরেছিলেন। এই প্রশ্নটা রিটেনে আসছিল। এরপর আসো মহাভারত। তাহলে রামায়ণের আমরা কার কার কথা বললাম? কৃত্তিবাস ওঝা এবং হচ্ছে তোমার চন্দ্রাবতী সম্পর্কে বলেছি। চলে আসছি মহাভারতে। সংস্কৃত ভাষার আরেকটা মহাকাব্য হচ্ছে মহাভারত। এর রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন বলে বেদব্যাস ওনার নাম। তাহলে মহাভারত অনুবাদ করেছেন কে কে? কবি কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের প্রথম বাংলা অনুবাদক। তাহলে প্রথম অনুবাদককে কবীন্দ্র পরমেশ্বর। ওনাকে কে অনুবাদ করতে বলেছিলেন বা ওনার পৃষ্ঠপোষক কে ছিলেন? সুলতান হোসেন শাহের সেনাপতি ছিলেন পরাগল খান। এই পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত রচনা করেন বাংলায়। সেই মহাভারতের নাম ছিল পরাগলী মহাভারত। একটু খেয়াল করো, চট্টগ্রামের সেনাপতি ছিলেন কে? সুলতান হোসেন শাহের সেনাপতি ছিলেন কে? পরাগল খান। পরাগল খান, একটু খেয়াল করো। তাহলে পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন। সেই অনুবাদের নাম কি? ওই পরাগল খানের নাম অনুসারে পরাগলী মহাভারত। এই পরাগলী মহাভারত কে রচনা করেছেন? কবীন্দ্র পরমেশ্বর, যিনি মহাভারতের প্রথম অনুবাদক। ওকে, এখন আসো, পরাগল খানের আর কোনো ছেলে ছিল? ছিল। কি নাম? ওনার নাম হচ্ছে ছুটি খান। পরাগল খানের ছেলেকে ছুটি খান, যদিও আরেকটা নাম আছে নসরত খান, এ ছুটি খান। এখন আসো, ছুটি খানের নির্দেশে শ্রীকোন নন্দী যে মহাভারত রচনা করেন অনুবাদ করেন সেটার নাম হচ্ছে ছুটিখানি মহাভারত। ক্লিয়ার? আবার একটু বলি, প্রথম হচ্ছে পরাগল খা, আর হচ্ছে ছুটি খান। পরাগল খান বাবা, ছুটি খান হচ্ছে ছেলে। পরাগল খানের নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর রচনা করেন, কবীন্দ্র পরমেশ্বর, কবীন্দ্র, পরাগলী মহাভারত। হুম, ছুটি খানের নির্দেশে শ্রীকোন নন্দী রচনা করেন ছুটিখানি মহাভারত। ওকে, এই ছুটিখানি মহাভারত মূলত হচ্ছে তোমার মহাভারতের অশ্বমেধ পর্ব, মানে যেখানে হচ্ছে তোমার যুদ্ধ নিয়ে যুদ্ধের কলাকৌশল নিয়ে রাজনৈতিক ক্রিয়াকলাপ যেখানে বর্ণিত হয়েছে সেই অশ্বমেধ পর্বটা হচ্ছে অনুবাদ করেছেন ছুটি খান। ক্লিয়ার আশা করি। এখন আসে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। কাশিরাম দাস হচ্ছে মহাভারতের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় অনুবাদক। তিনি পুরোপুরি অনুবাদ করে যেতে পারেননি। তিনি হচ্ছেন একদম ওই যে তোমার মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। তার মৃত্যুর পর তার ভাইয়ের ছেলেরা এবং অন্যান্যরা হচ্ছে অনুবাদ সম্পূর্ণ করেছেন। তাহলে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। ভাগবত সংস্কৃত ভাষায় এক ধরনের কাহিনী কেন্দ্রিক ধর্মগ্রন্থ। এই 18টা পুরাণ, এটার অন্যতম হচ্ছে এই ভাগবত পুরাণ। ভাগবতের প্রথম অনুবাদক হচ্ছে মালাধর বসু, অনেক সময় আসে। মালাধর বসু অনুদিত ভাগবতের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, আর উপাধি হচ্ছে মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান। তাহলে এক নজরে
মহাভারত রচিত হয় কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। মহাভারতের প্রথম বাংলায় অনুবাদ করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। পৃষ্ঠপোষক কে ছিলেন? পরাগল খাঁ। যার কারণে মহাভারতের নাম হয় পরাগলি মহাভারত। মহাভারতের সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় অনুবাদক কে? কাশিরাম দাস। পরাগল খানের ছেলেকে? ছুটি খান। ছুটি খানের নির্দেশে শ্রীকোণ নন্দী যে মহাভারত রচনা করেন সেটার নাম কি? ছুটিখানি মহাভারত। এবং সেখানে কোন পর্বটা বিস্তৃত আকারে রচনা করা হয়? অশ্বমেধ পর্ব। মালাধর বসু তোমার অনুবাদ করেন কি? ভাগবত। মালাধর বসুর উপাধি গুণরাজ খান। মালাধর বসু অনুদিত ভাগবতের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। এতটুকু ক্লিয়ার? বলো। এতটুকু ক্লিয়ার কিনা? তোমাদের যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর আমি লাস্টে দিব, টেনশন করিও না। এতটুকু ক্লিয়ার? তাহলে আমাকে বলো, পরাগল খানের নির্দেশে কে মহাভারত অনুবাদ করে? পরাগল খানের নির্দেশে কে মহাভারত অনুবাদ করে? বলো। মাথার এর চাইতে সহজ, মানে আমি কোনো গল্প বলতেছি না, কিছু না, যে তথ্যগুলো আসতে পারে শুধু সেগুলোই পড়াচ্ছি। এরপরও যদি মানে কঠিন মনে হয় তাহলে কেমনে হবে? কবীন্দ্র পরমেশ্বর, ভেরি গুড। পরাগল খানের ছেলের নাম কি? ছুটি খান। হ্যাঁ, ছুটি খানের নির্দেশে কে রচনা করেন? শ্রীকোণ নন্দী। শ্রীকোণ নন্দী কোন পর্ব? মহাভারতের কোন পর্ব? অশ্বমেধ পর্ব। ভেরি গুড। আচ্ছা, এগুলো তো আমরা পেলাম পরাগল খান আর ছুটি খানের কাহিনী। এরপর আমরা চলে গেছি যে মহাভারতের সবচেয়ে শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? কাশিরাম দাস। মধ্যযুগে অনুবাদ সাহিত্যের সূচনা হয় কার মাধ্যমে? কে প্রথম অনুবাদ করেন? প্র্যাকটিস করলে মনে থাকবে। কৃত্তিবাস। হ্যাঁ, কোন কাব্য অনুবাদ করেন? রামায়ণ। ওকে, রামায়ণের আরেকজন অনুবাদকের নাম আমরা পড়েছি, শুনেছি, কি নাম? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। ভেরি গুড। এতটুকু যথেষ্ট। ভাগবত অনুবাদক কে? ভাগবতের অনুবাদক মালাধর বসু। মালাধর বসুর উপাধি কি? গুণরাজ খান। শেষ। এতটুকু আশা করি ক্লিয়ার। এই চার্টে একসাথে সবকিছুই আছে, যা যা পড়েছি এগুলো একসাথে এখানে আছে। নেক্সট, রোমান্টিক প্রণয় অপেক্ষান। এখন পর্যন্ত সেই প্রাচীন যুগ থেকে শুরু করেছি, প্রাচীন যুগ থেকে আসলাম কোথায়? মধ্যযুগে আসছি। তো প্রাচীন মধ্যযুগ মিলে এতক্ষণ যা যা পড়েছি, এখন পর্যন্ত আমরা কোনো মুসলিম সাহিত্যিক পাইনি। কোনো মুসলিম সাহিত্যিক পাইনি। প্রাচীন যুগে পেয়েছিলাম, তারা ছিল বৌদ্ধ সহজিয়া। মধ্যযুগে এতক্ষণ পর্যন্ত যাদের নিয়ে পড়েছি বেশিরভাগ ছিল তোমার কি হিন্দু ধর্মের। হ্যাঁ, এই প্রথম আমরা দেখলাম রোমান্টিক প্রণয়োপাখ্যান। কে লিখেছেন? মুসলমান কবিরা লিখেছেন। মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। মুসলিমরা মনে হয় বেশি রোমান্টিক না? আচ্ছা, হুজুরদের দেখলে বোঝা যায় অনেকেই। আচ্ছা, যাই হোক, তো রোমান্টিক প্রণয়োপাখ্যান একটু খেয়াল করো। মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে কাহিনী কাব্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যান। হ্যাঁ, মুসলমানরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় এগিয়ে আসে কখন? সুলতানি আমলে। মুসলিম কবিরা হিন্দি, আরবি, ফার্সি ভাষার সাহিত্য উৎস হতে উপকরণ নিয়ে যে প্রেমমূলক কাব্য রচনা করেছিলেন সেটা হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এ ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ শহীদ। আচ্ছা, খেয়াল করো, এখানে হচ্ছে আমরা যেটা পেলাম রোমান্টিক প্রণয়োপাখ্যান, তাহলে কারা লিখেছেন? মুসলিম কবিরা। তাহলে এই মুসলিম কবিদের মধ্যে প্রথম কবি কে? শাহ মোহাম্মদ শহীদ। শ্রেষ্ঠ কবি কে? আলাউল। এই আলাউল অথবা শাহ মোহাম্মদ শহীদ থেকে একটা না একটা প্রশ্ন থাকবে, হয় আলাউল থেকে থাকে অথবা শাহ মোহাম্মদ শহীদ থেকে থাকে। আর একটা কথা মনে রাখবা, সবাইকে বলে দেই, ইদানিং যে পরীক্ষাগুলো হবে, সামনে যে পরীক্ষাগুলো হবে
সেখানে দেখা যাবে তোমার মুসলিম কবি সাহিত্যিকদের প্রাধান্য বেশি থাকবে। হ্যাঁ, তাদের থেকে বেশি প্রশ্ন থাকবে। তাহলে এটা একটু মাথায় রেখে একটু ভালো করে পড়বে। তাহলে শাহ মোহাম্মদ সগীর হচ্ছে, যদি বলা হয় মধ্যযুগের প্রথম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবিকে, তাও কি শাহ মোহাম্মদ সগীর। এবং এবার প্রশ্ন আসছে, যেটা হচ্ছে মানে আমরা ধারণা করি না এই ধরনের প্রশ্ন আসতে পারে, শাহ মোহাম্মদ সগীরের বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। হ্যাঁ, তারপর হচ্ছে কবি আলাউল, আলাউলের হচ্ছে ফরিদপুর, যদি ফরিদপুর না থাকে চট্টগ্রাম। ওকে, আমরা পড়াচ্ছি শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 1300 থেকে 1400 শতকের কবি, বাঙালি মুসলিমদের মধ্যে তিনিই প্রাচীনতম, তাহলে প্রথম মুসলিম। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি তিনি। গৌড়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। তাহলে শাহ মোহাম্মদ সগীর রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি, প্রথম মুসলিম কবি। তাহলে তার নাম, জন্ম হচ্ছে কোথায়? চট্টগ্রামে, কারণ তার কাব্যে প্রচুর চট্টগ্রামের শব্দ পাওয়া গেছে, যার কারণে ডক্টর এনামুল হক মনে করেন তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। এবং তার রচিত কাব্যের নাম কি? ইউসুফ জুলেখা। ওকে, ইউসুফ জুলেখা। এখন আসো, আবার এটাও আসতে পারে, কার পৃষ্ঠপোষক বা কোন সুলতানের আমলে লিখছেন? গিয়াসউদ্দিন আজম শাহ। ওকে, তাহলে এই তথ্যগুলো আমাদের অবশ্যই লাগবে। স্লাইডে কিছু কিছু স্লাইডে তোমাদের বর্ণনা দেওয়া হয়েছে ভালো করে বোঝার জন্য, কিছু কিছু স্লাইডে যে প্রশ্নগুলো আসবে শুধু সেগুলোই রাখা হয়েছে। ইউসুফ জুলেখা আরো অনেকেই রচনা করেছেন, যেমন আব্দুল হাকিম, গরিবুল্লাহ, এই দুইজন ইম্পর্টেন্ট, বাকিদের দরকার নেই। ইউসুফ জুলেখা কাব্যের সংক্ষিপ্ত কাহিনী পড়ে রাখবা, এবং অনেকে হয়তো সিরিয়াল দেখেছো বা অনেকে কাহিনী জানো, পড়েছো। লাইলি মজনু, লাইলি মজনু রচনা করেছেন হচ্ছে দৌলত উজির বাহরম খান, খুব ইম্পর্টেন্ট আসে। হুম, তো তিনি একবারে, আমি তো আগেই বলেছি, যারা যারা তোমার রোমান্টিক প্রণয়োপাখ্যান গুলো অনুবাদ করেছেন, এগুলো আক্ষরিক অনুবাদ না। হ্যাঁ, তাদের যে অনুবাদগুলো এগুলো অসাধারণ ছিল, এবং লাইলি মজনু মূলত আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে সেটা পরিণত হয়েছে একটা মানবিক প্রেম কাব্যে। লাইলি মজনুর কাহিনী অবশ্যই অবশ্যই পড়বা। তাহলে দেখো, ফার্সি থেকে অনুবাদ একটু খেয়াল করো। ইউসুফ জুলেখা, অনুবাদক শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু, অনুবাদক হচ্ছে দৌলত উজির বাহরাম খান। এই দুটো আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর আলাওলের গুলো আমরা একটু পরে পড়বো। নূরনামা আব্দুল হাকিম, এটা মনে রাখতে হবে। জঙ্গনামা ফকির গরিবুল্লাহ, এগুলো আমরা মনে রাখবো। হিন্দি থেকে অনুবাদ একটু পরেই আমরা বিস্তারিত পড়তেছি। খেয়াল করো, আরাকান রাজসভা এবং বাংলা সাহিত্য। আরাকান রাজসভাকে বাংলা সাহিত্যে বলা হয় রোসাঙ্গ বা রোসাং নামে পরিচিত। মূলত হচ্ছে তোমার খ্রিস্টীয় 8-9 শতকে আরাকান এবং চট্টগ্রামে একই সময় ইসলাম ধর্মের প্রসার ঘটে। তোমরা জানো এই যে আমাদের ইয়ারা যারা আসছে এখানে, রোহিঙ্গারা, এরা কিন্তু কি মুসলিম, রাইট? তো এই কারণে দেখা যাচ্ছে দুই অঞ্চলের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়, এবং সেখান থেকে এই আরাকান রাজসভায় হচ্ছে বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু হয়। আমরা যার কথা বলেছি আলাউল, তিনি মূলত এই আরাকান রাজসভার কবি, এবং মধ্যযুগে বাংলা সাহিত্য চর্চার প্রাণকেন্দ্র ছিল আরাকান রাজসভা। এবং এখানের মধ্যে গুরুত্বপূর্ণ যারা ছিলেন, দৌলত কাজী, মর্দন, কোরেশি মাগুন ঠাকুর এবং মহাকবি আলাউল, এরা খুবই ইম্পর্টেন্ট। প্রথম আসে দৌলত কাজী, খুবই ইম্পর্টেন্ট। তাহলে তিনি কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি ছিলেন দৌলত কাজী। তার যে কাব্য সতী ময়না লোর চন্দ্রানী, এটার জন্য খুব বিখ্যাত। তো সতী ময়না লোর চন্দ্রানী তিনি যখন লিখেন, এটা হচ্ছে মূলত হিন্দি কবি সাধনের ময়নাসৎ কাব্য অবলম্বনে তিনি এটা রচনা করেছিলেন, এই সতী ময়না লোর চন্দ্রানী কাব্য। কিন্তু তিনি এটা শেষ করতে পারেননি। তার মৃত্যুর 20 বছর পরে আলাউল হচ্ছে তৃতীয় অংশ লিখেন এবং এটা শেষ করেন, সতী ময়না লোর চন্দ্রানী। দৌলত কাজীকে বলা হয় লৌকিক ধারার প্রথম কবি। কেন লৌকিক? অলৌকিক। লৌকিক কি? আমরা কি এই যে আমরা মানুষ, আমরা কি আমরা এই যে মানুষের কথা প্রথম কোথায় নিয়ে এসছেন? তিনি সাহিত্যে নিয়ে আসছেন। সতী ময়না লোর চন্দ্রানী রচনার মাধ্যমে তিনি মানুষকে প্রথম সাহিত্যে স্থান দিয়েছেন। যারা এর আগে কি ছিল? দেবদেবী ছিল, আমরা পড়েছি মঙ্গল কাব্য সহ অন্যান্য কাব্যে দেবদেবী সাহিত্যে প্রধান ছিল, যার কারণে দৌলত কাজীকে বলা হচ্ছে কি তোমার লৌকিক ধারার প্রথম কবি। এই যে সতী ময়না লোর চন্দ্রানী, এটার কাহিনীটা কি? রাজা, এই যে লোর চন্দ্রানী, এখানে হচ্ছে রাজা লোরক, এই হচ্ছে রাজা লোরক। রাজা লোরকের স্ত্রী হচ্ছে ময়না।
কিন্তু সে যখন চন্দ্রানীকে দেখছে, ময়নাকে ভুলে চন্দ্রানীকেও কি করছে, বিয়ে করে ফেলছে, ময়নার কথা একেবারেই ভুলে গেছে। কিন্তু অবশেষে একদম শেষের দিকে দেখা গেছে তোমার আবার ময়নার কাছে ফিরে এসে চন্দ্রানী সহ, কিন্তু এরপর যখন সে মারা যায়, ময়না এবং চন্দ্রানী দুজনে হচ্ছে তোমার সহমরণে চিতায় আরোহণের মাধ্যমে এই কাব্যটার শেষ হয়। তাহলে এখানে রাজা লোরক আর ময়না চন্দ্রানী এদের কাহিনী মূলত এই কাব্যে বর্ণিত হয়েছে। তাহলে আমরা কি কি বললাম খেয়াল করো। প্রথম আসে দৌলত কাজী, তার কাব্যের নাম কি সতী ময়না লোর চন্দ্রানী। এটা শেষ অংশ, তৃতীয় অংশ কে লিখেছেন তাহলে? আলাউল, 20 বছর পরে। তাহলে সতী ময়না লোর চন্দ্রানীর যদি লেখক সম্পর্কে আসে, লেখককে দৌলত কাজী, কিন্তু দৌলত কাজী অপশনে নাই, আলাউল আছে। তাহলে কি হবে? আলাউল। কারণ কি? তিনি তৃতীয় অংশ লিখেছেন, তিনি শেষ করেছেন। এবং ওনাকে বলা হয় লৌকিক ধারার প্রথম কবি। কেন? কারণ দেবদেবীর পর তিনি প্রথম মানুষের কথা সাহিত্যে উল্লেখ করেছেন, তার কাব্যে উল্লেখ করেছেন। ওকে। করেছি মাগন ঠাকুর, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, রোশাঙ্গ রাজের প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার পৃষ্ঠপোষকতায় মূলত আলাউল পদ্মাবতী লিখেছিলেন। তো তিনি কি কিছু লিখেননি? তিনিও লিখেছেন। তিনি হচ্ছেন চন্দ্রাবতী কাব্য লিখেছেন, ওনার কাব্যের নাম হচ্ছে চন্দ্রাবতী। তাহলে কলসী মাগন ঠাকুর কি লিখেছেন? চন্দ্রাবতী লিখেছেন। আমরা চন্দ্রাবতী আবার কে জানি? দ্বিজ বংশীদাসের মেয়ে, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি। আলাউল আরাকান রাজসভার প্রধান এবং শ্রেষ্ঠ কবি, ওনার কাব্যের সংখ্যা হচ্ছে 7টি। পদ্মাবতী, সাইফুল মুলক বদিউজ্জামান, সতীমনা লর্ড চন্দ্রানীর হচ্ছে শেষ অংশ, এটা অলরেডি আমরা বলেছি, সপ্তপয়কর, তোহফাস, সেকান্দার নামা, আর সঙ্গীত বিষয়ক কাব্য রাক্তার নামা। এগুলো সবগুলোই লাগবে, আলাউলের সবগুলো লাগবে। অনেকে ধারণা করেন ওনার জন্মস্থান হচ্ছে চিটংয়ে, কিন্তু তিনি নিজের মুখে বলেছেন ওনার জন্ম হচ্ছে ফরিদপুরে, যে মুল্লুক ফতেহাবাদ গড়েতে প্রধান তথাতে জালালপুর অতি পুণ্যস্থান। যদি ফরিদপুর না থাকে তাহলে জন্মস্থান কোথায় হবে? চট্টগ্রামে। ওকে। আলাউলের রচনা এখানে একসাথে আছে, পদ্মাবতী, সাইফুল মুলক বদিউজ্জামান, সপ্তপয়কর, তোহফা, সেকান্দার নামা, রাক্তার নামা। পদ্মাবতী, পদ্মাবতী হচ্ছে তোমার হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত থেকে অনুবাদ করা হয়েছে এবং আদেশ দিয়েছিলেন কে? আরাকানের প্রধানমন্ত্রী করিশি মাগুন ঠাকুর। করিশি মাগুন ঠাকুরের কাব্যের নাম কি? চন্দ্রাবতী। পদ্মাবতী কাব্যের নায়ক নায়িকা হলেন রত্ন সেন এবং পদ্মাবতী। তাহলে আরাকান রাজসভার কবিদের নাম দেখো, দৌলত কাজী, দৌলত কাজীর কাব্যের নাম কি? সতী ময়না লোর চন্দ্রানী, আমরা পারি। মর্দন, মর্দনেরটা হচ্ছে নাসির নামা। করিশি মাগুন ঠাকুর, উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার নির্দেশেই হচ্ছে আলাউল তোমার পদ্মাবতী রচনা করেছেন। আর করিশি মাগুন ঠাকুরের রচনা হচ্ছে চন্দ্রাবতী। আলাউল আরাকানের শ্রেষ্ঠ কবি। তাহলে এখন এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো? ক্লিয়ার? লৌকিক ধারার প্রথম কবি কে বলো? আমরা হচ্ছে আরাকান রাজসভার কবিদের নিয়ে, আচ্ছা প্রথমে আমাকে বলো রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে? রোমান্টিক প্রণয়োপাখ্যান সব গুলিয়ে যাবে না, আস্তে আস্তে আসি আমরা। আমরা রোমান্টিক প্রণয়োপাখ্যান পড়েছি, রোমান্টিক প্রণয়োপাখ্যানের তোমার প্রথম কবি কে, অথবা মধ্যযুগের প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। ওকে। শাহ মোহাম্মদ সগীরের কাব্যের নাম কি? শাহ মোহাম্মদ সগীরের কাব্যের নাম কি? ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ সগীরের বাড়ি কোথায়? চট্টগ্রাম। ওকে। নেক্সট আসো, শাহ মোহাম্মদ সগীরের পর আমরা কার সম্পর্কে পড়েছি? আস্তে আস্তে শোনো, আস্তে আস্তেই তো পড়াচ্ছে, এরপরে আবার প্রশ্ন জিজ্ঞেস করতেছি। আরাকান রাজসভার কবিদের নিয়ে আমরা পড়েছি। আরাকান রাজসভার প্রথম কবি কাকে নিয়ে পড়েছি? দৌলত কাজী। দৌলত কাজীর কাব্যের নাম কি? দৌলত কাজীর কাব্যের নাম সতী ময়না লোর চন্দ্রানী। সতী ময়না লোর চন্দ্রানীর শেষ অংশ কে লিখেছেন? আলাউল লিখেছেন। লৌকিক ধারার প্রথম কবি কে? যিনি মানুষকে সাহিত্যে নিয়ে এসেছেন, দেবদেবী বাদ দিয়ে মানুষকে প্রথম সাহিত্যে নিয়ে এসেছেন কে? দৌলত কাজী। ভেরি গুড। আরাকান রাজসভার প্রধানমন্ত্রী কে ছিলেন?
করেশি মাগন ঠাকুর। করেশি মাগন ঠাকুরের কাব্যের নাম কি? চন্দ্রাবতী। ভেরি গুড। চন্দ্রাবতী। ওকে। এরপর আসো আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে? আলাউল। আলাউলের আমরা কয়টা কাব্য পেয়েছি? ৭ টা পেয়েছি। এর মধ্যে খুব উল্লেখযোগ্য দুটোর নাম হচ্ছে পদ্মাবতী অবশ্যই। সতীমনা লরচন্ডানী শেষ অংশ লিখেছে। সপ্তপয়কর। ভেরি গুড। ওকে, তাহলে আমরা মোটামুটি আমরা কি পেলাম? ধারণা পেলাম। সাইফুল মুলুক বদিউজ্জামাল তোহফা, সেকান্দার নামা, আর সঙ্গীত বিষয়ক কাব্য হচ্ছে রাগতাল নামা। আর লাইলি মজনু কে রচনা করেছিলেন? দৌলত উজির বাহারাম খান। ওকে। ক্লিয়ার। এতটুকু সবার কাছে আশা করি ক্লিয়ার। এরপর আমরা চলে যাচ্ছি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। আর যদি ভারতচন্দ্র রায়গুণাকর না থাকে, আলাউল থাকে, আলাউল হবে। আর যদি বলা হয় আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবিকে, অবশ্যই আলাউল। ঠিক আছে, আলাউলকে মহাকবি বলা হয়, তিনি আসলে কোনো মহাকাব্য রচনা করেছেন এজন্য না। লোকসাহিত্য। লোকসাহিত্য কি? লোকেদের সাহিত্য। লোকের মুখে মুখে যে সাহিত্য উচ্চারিত হয়, বলা হয়, বলে, সেগুলি হচ্ছে লোকসাহিত্য। তাহলে লোকসাহিত্য কি? লোকের সাহিত্য, লোকেরা মুখে মুখে, হ্যাঁ, লোকেরা এই মুখে মুখে যে সাহিত্য রচনা করেন সেটাই হচ্ছে কি? লোকসাহিত্য। তাহলে মুখে মুখে কোনগুলো বলে, কোনগুলো প্রচলিত হয়ে আসছে, যেমন ধাঁধা, প্রবাদ, ছড়া, গীতিকা, লোকনাট্য, মন্ত্র, এগুলো হচ্ছে লোকসাহিত্যের অন্তর্গত। সাধারণত গ্রাম বাংলার সহজ সরল মানুষের মুখে মুখে এগুলো প্রচলিত হয়ে আসছে, এবং যেহেতু মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, তাহলে এগুলোতে কি থাকবে? মানুষের সুখ দুঃখ থাকবে, আনন্দ বেদনা থাকবে, তাদের জীবনের যে অভিজ্ঞতা, ধ্যান ধারণা, সেগুলো হচ্ছে এই লোকসাহিত্যে উঠে আসবে। লোকসাহিত্যের জনপ্রিয় সংকলন হচ্ছে হারামণি। এই নামটা দিয়েছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক সময় হারামণি থেকে প্রশ্ন আসে। গীতিকা কি? গীতিকা হচ্ছে প্রেমের কাহিনী, খুব দুঃখের কাহিনী, যেগুলো একসময় কি হতো? গানের মতো করে গাওয়া হতো, কিন্তু এগুলো আসলে সুরের জন্য বিখ্যাত ছিল না, বিখ্যাত ছিল হচ্ছে কাহিনীর জন্য। এখানে কাহিনীটা হচ্ছে প্রধান, খুব দুঃখের কাহিনী, প্রেমের কাহিনী এখানে বর্ণিত হতো। এই গীতিকার মধ্যে কি কি আছে? নাথ গীতিকা। এই যে নাথ সম্প্রদায়, এরা মূলত হচ্ছে শিবের উপাসক। এই নাথ ধর্মের যারা, এটা হচ্ছে তোমার বৌদ্ধ এবং তোমার হিন্দু ধর্মের সমন্বয়, এরা হচ্ছে শিবের উপাসক। হ্যাঁ, এই নাথ সম্প্রদায়ের গুরুত্ব আর অলৌকিক মহিমা কীর্তন হচ্ছে এই গীতিকার মূল উপজীব্য। এখানে আছে গোপীচন্দ্রের গান, গোপীচন্দ্রের সন্ন্যাস, এগুলো মনে রাখবা। ময়মনসিংহ গীতিকা আমরা পড়বো, খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকার মধ্যে আছে কাফন চোরা, চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি। এখন আসে ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত 10টা পালা গান। এই 10টা পালা গান আমরা একটু জানবো। এগুলো হচ্ছে তোমার রচয়িতা ভিন্ন ভিন্ন, কিন্তু সংগ্রাহককে অনেক সময় প্রশ্ন আসে। সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। যদি প্রশ্ন আসে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। সম্পাদনা কে করেছেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন। আমরা কি কি জানবো? এছাড়াও আরো অনেকেই হচ্ছে তোমার সংগ্রাহক আছে, যেমন জসিমউদ্দিন, বিহারীলাল সরকার। এই যে জসিমউদ্দিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি যেহেতু তোমার পালাগানগুলো সংগ্রহ করতেন, এজন্য দেখা গেছে তিনি গ্রামের আবহে, গ্রামের বিষয়বস্তুগুলো বেশি জানতেন, যার কারণে তিনি কি, আমরা তাকে বলছি পল্লী কবি। পল্লীর বিষয়বস্তুগুলো ওনার কাব্যে তুলে ধরেছেন। ময়মনসিংহ গীতিকার যে 10টা পালা, এগুলো হচ্ছে একটু ভালোভাবে জানতে হবে, একটু মনে রাখতে হবে। কিরকম দেখো, বেশিরভাগ হচ্ছে মহিলাদের নামে, মনে রাখার সুবিধার্থে। দেওয়ানা, মদিনা, মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দস্যু কেনারামের পালা, দেওয়ান, ভাবনা, রূপবতী, কাজল রেখা, কঙ্ক, লীলা, সব মহিলাদের নামে, একটা বাদে। এখন আসো, এর মধ্যে আমরা যে চন্দ্রাবতী দ্বিজ বংশীদাসের মেয়ে, চন্দ্রাবতী কয়টা লিখছে দেখো? দুটো। কি কি? মলুয়া, দস্যু কেনারামের পালা, এগুলো লিখেছে হচ্ছে চন্দ্রাবতী।
এছাড়া দেয়ানা মদিনা, তারপর হচ্ছে মহুয়া, হ্যাঁ? চন্দ্রাবতী, জয়ানন্দ, কমলা। এখন আসো কিভাবে আসতে পারে? যে দেওয়ানা মদিনার পালার রচয়িতাকে মনসুর বয়াতি, মহুয়া পালার রচয়িতাকে দ্বিজ কানাই, মলুয়া পালার রচয়িতাকে চন্দ্রাবতী। প্রশ্ন এভাবে থাকতে পারে। তাহলে দেখো আমাদের যেটা জানার দরকার আছে, মলুয়া অবশ্যই জানবা যেহেতু চন্দ্রাবতী, দস্যুকানা নামের পালা চন্দ্রাবতী, এগুলো আমরা জেনে রাখবো। শায়ের কবুইওয়ালা। ভারতচন্দ্রের মৃত্যুকালে বা সেই সময়ে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্ত, যাকে আমরা বলি তোমার যুগ সন্ধিক্ষণের কবি, 1760 সালে হচ্ছে ভারতচন্দ্রের মৃত্যু হয়। আবার 1861 সালে প্রথম মাইকেল মধুসূদন দত্ত কি লিখেন? তোমার বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। এই যে 100 বছর, এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এই যুগ সন্ধিক্ষণের কবি ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই সময়ের মধ্যে তোমার কবিওয়ালা এবং শায়েরদের জনপ্রিয়তা ছিল বেশি। কবিওয়ালা কারা? তারা হচ্ছে তোমার, তোমরা যদি দেখো, তোমরা অনেকে হয়তো তারাশঙ্করের কবি পড়েছ, কিংবা হয়তো জাতিস্বর সিনেমা তোমরা দেখেছ। তারা কি করতো? মুখে মুখে হচ্ছে তোমার কবিতা রচনা করতো, এবং সেটা অনেকটা মানে কবিদের লড়াই চলতো এক প্রকার। এই কবিদের আসলে একজন প্রধান গায়ক থাকতো এবং তাদের কয়েকজন সহকারী থাকতো। তো বিভিন্ন উৎসবে যেমন বিয়ে, দোল, দুর্গোৎসবে হচ্ছে এই কবিগানের আসর বলা হতো। তো কবিগান যারা রচনা করতো তাদেরকে বলা হতো কবিওয়ালা বা কবিয়াল। এই গোজলাগুই হচ্ছে কবিগানের আদিগুরু, এটা অনেক সময় আসে। কবিওয়ালারা কবিগান রচনা করতেন, গোজলাগুই হচ্ছে কবিগানের আদিগুরু, এটা অলরেডি বলেছে। আরো কিছু কবিওয়ালা গোজলাগুই, ভোলা ময়রা, নিতাই বৈরাগী, রাম বসু, অ্যান্টনি ফিরিঙ্গি সম্পর্কে জানবা। একটু আগে যে বললাম জাতিস্বর সিনেমাটা, এটা মূলত ওনাকে নিয়েই তৈরি করা হয়েছিল। তিনি একজন কবিয়াল, ওনার প্রকৃত নাম হচ্ছে হ্যান্সম্যান অ্যান্টনি, এবং তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ। তিনি অনেক অনেক কবি লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাতে ভোলা ময়রা, রাম বসু এরা তার প্রতিপক্ষ ছিল। পুঁথি সাহিত্য। এই পুঁথি সাহিত্য হচ্ছে তোমার বটতলার কলকাতার সস্তা প্রেস থেকে ছাপানো হতো, এজন্য এগুলোকে বলা হয় বটতলার পুঁথি। পুঁথি সাহিত্যের একটা জনপ্রিয় কাব্য হচ্ছে আমির হামজা। একটু খেয়াল করো, আমির হামজা। এই আমির হামজা কাব্য রচনা করেছেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ, এই ফকির গরিবুল্লাহ শেষ করতে পারেননি। শেষ অংশ লিখেছেন হচ্ছে সৈয়দ হামজা। সৈয়দ হামজা। তাহলে যদি প্রশ্ন আসে তোমার পুঁথি সাহিত্যের আদি কবিকে, ফকির গরিবুল্লাহ। যদি ফকির গরিবুল্লাহ না থাকে তাহলে কি হবে? সৈয়দ হামজা। ওকে, নেক্সট। নাথ সাহিত্য। একটু আগে নাথদের কথা বলেছি, নাথ মানে প্রভু, নাথ ধর্মের আদিগুরু হচ্ছে শিব, শিব হলেন আদিনাথ। এই নাথ সাহিত্যের প্রধান দুইটা শাখা, একটা হচ্ছে ময়নাবতী এবং গোপীচন্দ্রের সন্ন্যাস। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ, খুব ইম্পর্টেন্ট। গোরক্ষ বিজয় রচিত হচ্ছে এই শেখ ফয়জুল্লাহ। একইভাবে এই শেখ ফয়জুল্লাহ তোমার হচ্ছে মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি। তাহলে শেখ ফয়জুল্লাহ আমরা কি কি পেলাম? নাথ সাহিত্য পেলাম, গোরক্ষ বিজয়, আর এখানে আমরা পেলাম জয়নবের চৌতিসা। তিনি একই সাথে নাথ সাহিত্য লিখেছেন, আবার একই সাথে মর্সীয় সাহিত্য ধারার কবি। এখানে আসে একজন জিজ্ঞেস করেছিলেন মহাকবি আলাউল কোন শতকের কবি? 17 শতকের কবি, এটা প্রশ্নটা আসছিল। এছাড়াও এখানে পৃষ্ঠপোষকদের সম্পর্কে বলা আছে, এগুলো অলরেডি আমরা স্লাইডের মধ্যে পড়েছি। এতটুকু ছিল আমাদের মধ্যযুগ নিয়ে আলোচনা। একদম যতটুকু আসবে ততটুকুই রাখা হয়েছে। ওকে, সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তদাপদ? না, শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনি। এই প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনি। সে যখন দেবীকে তোমার ছায়া পার করে দেয়, তখন দেবী বলছে তুমি আমার কাছে একটা বর চাও, তুমি আমার কাছে কিছু চাও। তখন ঈশ্বরী পাটনি বলেছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শ্রীকৃষ্ণের পিতা কে ছিলেন? বসুদেব। ভেরি গুড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? 1909 সালে। প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। ওকে। দ্বিজবংশীদাস কোন কাব্যধারার কবি? মনসামঙ্গল। দ্বিজবংশীদাসের মেয়ের নাম কি?
দ্বিজবংশী দাসের মেয়ের নাম কি? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি কে? চন্দ্রাবতী। চন্দ্রাবতী কোন কাব্য রচনা করেছে বা অনুবাদ করেছে? রামায়ণ। ভেরি গুড। ডাকের বচনের উৎপত্তি কোন সমাজে? ডাকের বচন হচ্ছে ডাকের বচন কোন সমাজে? বৌদ্ধ সমাজে। ভেরি গুড। ধর্মমঙ্গল কাব্যধারার আদিকবি? ধর্ম কোনটা বলেছিলাম? ময়ূর ভট্ট। মধ্যযুগে রচিত বাংলা ভাষার ১ম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার সম্পাদনায় প্রকাশিত হয়? বসন্তরঞ্জন রায়। বঙ্গকাব্যের দেবী বিরোধী চরিত্র কোনটি? চাঁদ সওদাগর। ভেরি গুড। অন্ধকার যুগের সাহিত্য কোনটি? অন্ধকার যুগের সাহিত্য কোনটি? এখানে মধ্যযুগের সাহিত্য কোনটি বলো তো? পদ্মাবতী। আ আর প্রাচীন যুগের? এ এবং সি ডাকার্ণব এবং কৃষ্ণপাদ দোহা। ঠিক আছে? মধ্যযুগের কবি নন কে? বনফুল। বলয়চাঁদ মুখোপাধ্যায় তিনি হচ্ছেন আধুনিক যুগের লেখক। রাজা লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? ফলায়ত মিশ্র ছিলেন, আরো একজন ছিলেন তার নাম লিখো। জয়দেব। জয়দেবের কাব্যের নাম কি? গীতগোবিন্দম। কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত ভাষায়। পদাবলীর আদি কবি কে? জয়দেব। পদাবলীর আদি কবি কে? জয়দেব। কোন ভাষায় লিখেছেন? সংস্কৃত ভাষায়। ওকে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। অন্ধকার যুগের নিদর্শন কোনটি? প্রাকৃত বেঙ্গল। ডাক ও খনার বচন কোন আমলের সাহিত্য? কোন আমলের লিখিত সাহিত্য? কোন আমলের লিখিত সাহিত্য? মধ্যযুগের। ভেরি গুড। প্রাচীন যুগের হচ্ছে মুখে, মুখে ছিল। হ্যাঁ, লিখিত ছিল না। খনা কোথাকার রাজকন্যা ছিল? সিংহলের। ভেরি গুড। খনার বচনে কিসের প্রাধান্য? কৃষি, আবহাওয়া উভয়। উভয় কৃষি এবং আবহাওয়া। ভেরি গুড। মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগর কার ভক্ত ছিলেন? শিবের ভক্ত ছিলেন। নাথ ধর্মের অনুসারীরা তাও কি? শিবের অনুসারী, রাইট? ওকে, হ্যাঁ। ধর্মমঙ্গল ধারার ১ম কবি কে? এটা অলরেডি পড়েছি। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র নয়? রাধা, কৃষ্ণ, বড়াই এই ৩ টা হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র। ডাকের বচনে প্রাধান্য পেয়েছে? ডাকের বচন, জ্যোতিষশাস্ত্র। মঙ্গল কাব্য হলো দেবদেবীর মাহাত্ম্য নির্ভর কাব্য। কালকেতু ফুল্লরা আমরা কোথায় পেয়েছি? চণ্ডীমঙ্গল কাব্যে। কালকেতু ফুল্লরা চণ্ডীমঙ্গল কাব্যের। এর মধ্যে কালকেতুর পেশা কি ছিল? কালকেতু কি করত? শিকারী ছিল। ফুল্লরা হচ্ছে কালকেতুর স্ত্রী। সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র কে মধ্যযুগের? প্রতিবাদী নারী চরিত্র ফুল্লরা। হ্যাঁ। কালকেতু যখন তোমার কোনো পশু-পাখি শিকার করতে না পেরে গধিকে ধরে আনে, সে আসলে দেবী ছিল। হ্যাঁ, তাকে সে যখন ষোড়শী কন্যার রূপ ধারণ করে, ফুল্লরা গিয়ে তখন কি কালকেতুকে জিজ্ঞেস করে যে, "তুমি কাকে নিয়ে আসছো ঘরে?" অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? অবশ্যই, অবশ্যই মধ্যযুগের কাব্য। তবে মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। রাইট? হ্যাঁ। রত্নসেন এবং নাগমতী কোন কাব্যের চরিত্র? পদ্মাবতী। রত্নসেন, নাগমতী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা ঈশ্বরী পাটনি? চন্দ্রাবতী কাব্যের রচয়িতা এটা বলো। চন্দ্রাবতী কাব্যের রচয়িতা বলো।
চন্দ্রাবতী কাব্যের রচয়িতা। শোনো, চন্দ্রাবতী হচ্ছে একজন কবি। প্রথমত চন্দ্রাবতী একজন কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, দ্বিজ বংশীদাসের কন্যা। এটা একটা গেল। এটা হচ্ছে কবির নাম। আবার আসো, চন্দ্রাবতী হচ্ছে একটা কাব্যের নাম। এই কাব্যটা কে লিখেছে? কোরেশী মাগন ঠাকুর। তিনি আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন। কে? কোরেশী মাগন ঠাকুর। ওকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাত, ঈশ্বরী পাটির প্রার্থনাটি কোন কাব্যের? অন্নদা মঙ্গল কাব্যের। মধ্যযুগের শেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল কাব্য প্রধানত কাহিনী নির্ভর, গল্প নির্ভর, বর্ণনা নির্ভর, ঘটনা নির্ভর। অবশ্যই কাহিনী নির্ভর। এগুলো যদি বর্তমানে লিখা হইতো এক একটা উপন্যাস হতো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়? বনবিষ্ণুপুর, নেপাল। এই, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোত্থেকে আবিষ্কৃত হয়? মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের। খেয়াল করো সবাই। শ্রীকৃষ্ণ কীর্তন। চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রধান কবি কে? মুকুন্দরাম। আদিকবি কে? বলেছিলাম চণ্ডী মামু। চণ্ডী মামু। তাহলে প্রধান আদিকবি কে? মানিক। আর হচ্ছে প্রধান বা শ্রেষ্ঠ মুকুন্দরাম। হীরামন পাখির কথা কোন কাব্যে এসেছে? পদ্মাবতী। মধ্যযুগের প্রতিবাদী চরিত্র? চাঁদ সদাগর। বাইশে কোন কাব্যের অংশ? বাইশে হচ্ছে 22 জন কবির মনসামঙ্গল। 22 জন কবির মনসামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে? চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি একটু আগে বলেছি, মানিক দত্ত। অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি কে? অন্নদা। তাহলে কে? ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল কাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? ভেরি গুড। খনার বচনের উৎপত্তি কোন সমাজে? হিন্দু সমাজে। মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? লক্ষিন্দর, সতী, মনসা, বেহুলা, চাঁদ সুন্দর। দেবী যেহেতু বলেছে তাহলে কোন দেবী? মনসা দেবী। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350। ভারতচন্দ্র রায় মৃত্যুবরণ করেন 1760। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম না বলরাম? রূপরাম। চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। এক প্রশ্ন বারবার আসছে। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি? মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? বিজয়। ভেরি গুড। বিজয় গুপ্তের বাড়ি কোথায় বলো তো? বতে বিজয়, বতে বরিশাল। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? প্রাকৃত মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি অনেকবার বলা হয়েছে। বড়াই কোন কাব্যের চরিত্র? পারো। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি? ময়ূর ভট্ট। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? বিপ্রদাস পিপিলের রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়। কোন মঙ্গল কাব্যের অংশী কয়টি? মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? 5টি। মনসা মঙ্গল কাব্যের আদিকবি আর লাগবে না। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি লাগবে না। অবশ্যই আজকে আপলোড করা হবে। মনসা। বাংলার টপ্পা সঙ্গীতের প্রবর্তক কে? রামনিধি গুপ্ত। মধ্যযুগের কবি শুকুর মাহমুদ কোন জেলার অধিবাসী ছিলেন? রাজশাহী। শ্রীকৃষ্ণের পিতা অলরেডি শেষ। তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল শব্দের অর্থ কি? তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। রাতুল মানে লাল। নর্মালি কি হয়? পানের পরশে ঠোঁট লাল হয়। এখন তুমি যদি প্রেম করতে হয় কি করতে হবে? একটু চাপাবাজি করতে হবে। হ্যাঁ, প্রেমিকারে
পামপট্টি দিতে হবে। বিয়ে হইলে আর খবর না রাখলেও চলবে। বিয়ে হওয়ার পর বউদের আর খবর না রাখলেও চলবে, থেকে যাবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত অনেক বেশি পামপট্টি দিতে হবে। হ্যাঁ? তো এজন্য তুমি কি বলবা? যে তোমার পানের পরশে ঠোঁট লাল হইছে বলবা না। বলবা তোমার ঠোঁট এতই লাল, এত সুন্দর যে পান লাল হয়ে গেছে। ঠোঁটের পরশে পান লাল হয়ে গেছে। চিন্তা করো, পানের পরশে ঠোঁট লাল হয়নি। হুম, ওকে। এরপর আসো, সতী ময়না লোর চন্দ্রানী। এই যে দেখো, একটু আগে যে একটা উদাহরণ বললাম না, এটার পারফেক্ট উদাহরণ কি জানো? এই যে সতী ময়না লোর চন্দ্রানী। রাজা লোরক, ময়না হচ্ছে তার স্ত্রী, খুবই সতী। তো এজন্য সতী ময়না, সে হচ্ছে ১ নম্বরের অসতী। সে চন্দ্রানীকে দেখে কাকে ভুলে গেছিল? ময়নাকে ভুলে গেছিল। হ্যাঁ? তাহলে দেখো, এই সতী ময়না লোর চন্দ্রানী রচয়িতা কে? একদম পারফেক্ট একটা উদাহরণ। রচয়িতা দৌলত, দৌলতজি বাহরাম খান না দৌলত কাজী, কে? দৌলত কাজী। প্রথম, প্রথম লৌকিক ধারার প্রথম কবি কে? মানে মানুষের কথা প্রথম কাব্যে নিয়ে আসছে কে? সাহিত্যে নিয়ে আসছে কে? দৌলত কাজী। কবি আলাউল কোন রাজদরবারের কবি ছিলেন? রোসাঙ্গ। মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। প্রথম অনুবাদক বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক কে? পরাগল খান নির্দেশে কে রচনা করেন? কবীন্দ্র পরমেশ্বর। ভেরি গুড। ওনার অনুদিত মহাভারতকে কি বলা হয়? পরাগলি মহাভারত। ওকে, আচ্ছা। পরাগল খানের ছেলের নাম কি? ছুটি খান। ছুটি খানের নির্দেশে মহাভারত অনুবাদ করেন কে? শ্রীকোন নন্দী। শ্রীকোন নন্দী। শ্রীকোন নন্দী যেটা অনুবাদ করেছেন সেটার নাম কি? ছুটিখানি মহাভারত। ওকে। সেখানে কোন পর্বটা অনুবাদ করা হয়? যেখানে যুদ্ধের কলা কৌশল আছে? অশ্বমেধ পর্ব। ভেরি গুড। ব্রজবুলি ভাষার স্রষ্টাকে? রবীন্দ্রনাথ। বিদ্যাপতি। ব্রজবুলি ভাষায় কোন দুটো ভাষা মিলন ঘটেছে? কোন দুটো ভাষা একত্র করা হয়েছে? বাংলা এবং মৈথিলি। ভেরি গুড। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। তারা কার উপাসক? শিবের উপাসক। শৈব ধর্মের অনুসারীরা কার উপাসক? শিবের উপাসক। বৈষ্ণব ধর্মের অনুসারীরা কার উপাসক? বলো। বিষ্ণু বা কৃষ্ণ। হ্যাঁ, ওকে, ভেরি গুড। মধ্যযুগের শেষ কবি কে? কয়বার আসছে এটা? দ্রৌপদী কোন রাজ্যের রাজকন্যা ছিল? আচ্ছা, দ্রৌপদী কে আগে সেটা বলো। দ্রৌপদী কে? পঞ্চপাণ্ডবের স্ত্রী। পঞ্চপাণ্ডবের স্ত্রী। পাণ্ডুর ৫ পুত্র, তাদের স্ত্রী হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী কোন রাজ্যের রাজকন্যা? পাঞ্চালের। পঞ্চপাণ্ডবের স্ত্রী। ওকে। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ পারি? তোহফা কাব্যটিকে রচনা করেন? ইম্পর্টেন্ট। তোহফা কাব্যটিকে রচনা করেন? ইম্পর্টেন্ট। আলাউল। রামায়ণ কোন কাব্যের কাহিনীর উৎস? রামায়ণ কোন কাব্যের কাহিনীর উৎস? মানে এখান থেকে কোন কাব্যটা রামায়ণ থেকে কাহিনী নিয়ে লিখা হয়েছে? মেঘনাদ বধ। মেঘনাদ কদ। মেঘনাদ কে? রামায়ণের পুত্র। রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর কে রচনা করেছেন? জ্ঞান দাস। ভেরি গুড। ভারতচন্দ্র রায়গুণাকর আর দরকার নাই। বাংলায় প্রথম চৈতন্যদেবের জীবনী গ্রন্থের রচয়িতা কে? বলো। বাংলায় বলেছে, বাংলায় বলেছে, খেয়াল করো সবাই। বাংলায় প্রথম চৈতন্যদেবের জীবনী গ্রন্থের রচয়িতা। বাংলা বলেছে বৃন্দাবন দাস। ওকে। তাহলে চৈতন্য তোমার চৈতন্যদেবের জীবনী গ্রন্থের আদি রচয়িতা কে বলো তো? জীবনী সাহিত্যের আদি রচয়িতা?
জয়দেব হচ্ছে পদাবলীর আদি রচয়িতা। জীবনী সাহিত্যের কথা বলেছি, তাহলে মুরারি গুপ্ত হবে। মুরারি গুপ্ত কোন ভাষায় রচনা করেছেন? সংস্কৃত ভাষায় রচনা করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা অলরেডি বলেছ। মানসিংহ ভাবানন্দ অলরেডি বলেছ। ধর্মমঙ্গল কাব্য এটাও বলা হয়েছে। 3 নাম্বার, 4 নাম্বারে যাই। শোনো, তোমাদের স্যার মনে হয় তোমাদের কাহুত নেই না ক্লাস শেষে? আমি হচ্ছে প্রশ্ন সলভ করে দিচ্ছি। বেশ কয়েকটা ক্লাস শেষ হলে একসাথে কাহুত নিব, ঠিক আছে? অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। তিনি ছিলেন কবিয়াল। শ্রীকৃষ্ণ কীর্তন লাগবে না। কোন সংস্কৃত কাব্য সংকলনে বাঙালি কবিদের শ্লোক রয়েছে? এটা হচ্ছে কবীন্দ্র বচন। কবীন্দ্র বচন, ঠিক আছে? সেখানে হচ্ছে তোমার এটা একটা সংস্কৃত কাব্য সংকলন, সেখানে বাঙালি কবিদের শ্লোক রয়েছে। মধ্যযুগের আদি নিদর্শন লাগবে না। গীত গোবিন্দের লেখক কে ছিলেন? গীত গোবিন্দম, হ্যাঁ, সংস্কৃতে। বাংলা হচ্ছে গীত গোবিন্দ। কে ছিলেন? জয়দেব। কোনটি সার্থক মঙ্গল কাব্যের অংশ? সবগুলো। আত্মপরিচয়, মত্তখণ্ড, বন্দনা, সবগুলো। নাসির নামা কাব্য কে রচনা করেন বলো? নাসির নামা কে রচনা করেছেন ভুলে গেছো? কবি মর্দন। মর্দন, মর্দনের হচ্ছে নাসির নামা। আর আলাউলের সঙ্গীত বিষয়ক যে কাব্য সেটার নাম কি? আলাউলের সঙ্গীত বিষয়ক কাব্য রাগতাল নামা। ওকে, রাগতাল নামা। দৌলত কাজীর যে কাব্য সেটার নাম কি? সতী ময়না, লর্ড চন্দ্রানীর প্রথম 2 অংশ। করিশি মাগুন ঠাকুরের কাব্যের নাম কি? চন্দ্রাবতী। আলাউলের আলাউলের পদ্মাবতী, সাইফুল মুলক বদিউজ্জামান, তোহফা, সপ্তপৈকর, সেকেন্দার নামা, ডাক্তার নামা। ওকে। ব্রজবুলি কোন কোন ভাষার মিশ্রিত রূপ? মৈথিলি, বাংলা। লৌকিক ধারার প্রথম কবি কে? দৌলত কাজী। ময়মনসিংহ গীতিকার পালা গানগুলো কোন অঞ্চলে বিকশিত হয়নি? জামালপুর। মধ্যযুগের কবি শুকুর মাহমুদ কোন জেলা? এটা লাগবে না। বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য কাকে অবলম্বন করে লেখা হয়? শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেবের জীবনীকে কি বলা হয় বাংলা সাহিত্যে? কি বলা হয়? করচা বলা হয়। ভেরি গুড। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে কি বলে? রূপকথা। হুম, উপকথা। মধ্যযুগের মহিলা কবি নন কে? চন্দ্রাবতী, রানী, রজকিনী, কুকুরি। কুকুরিপা। মালাধর বসু অনুদিত ভাগবতের নাম কি? এটা পড়ানো হয়েছে, বলো। শ্রীকৃষ্ণ বিজয়। ওকে। বাংলায় প্রথম চৈতন্যদেবের জীবনী গ্রন্থের রচয়িতা বৃন্দাবন দাস, এটা আমরা জানি। আচ্ছা, কাব্যের নাম কি? বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? চৈতন্য ভাগবত। মহাভারতের কথা অমৃত সমান কার রচনা? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
কাশিরাম দাস। কাশিরাম দাস। চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা, অলরেডি বলেছি। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী? চাঁদ সদাগর। আলাউলের গ্রন্থ নয় কোনটি? নূরনামা। নূরনামা কার? নূরনামা কার? জানো না? নূরনামা কার? এই কিসের চন্দ্রাবতী? আব্দুল হাকিম, ভেরি গুড। চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রধান কবি কে? লাগবে না। হীরামন পাখির কথা কোন কাব্যে এসেছে? আরাকান রাজসভার সাহিত্যিক কে ছিলেন? শাহ মোহাম্মদ শহীদ, সৈয়দ হামজা, কবি জয়দেব, দৌলত কাজী। কে ছিলেন? দৌলত কাজী। মধ্যযুগের প্রতিবাদী চরিত্র? চাঁদ সদাগর। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। মর্সিয়া সাহিত্য ধারার আদিকবি মনে করা হয়? মর্সিয়া সাহিত্য। কে হবে? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহর কাব্যের নাম কি? জয়নবের চৌতিসা। জয়নবের চৌতিসা। জয়নবের চৌতিসা হলো মর্সিয়া সাহিত্য। নগর পুরিলে দেবালয় কি এরায়? কার উক্তি? কবিগানের আদিগুরু কে? গোজলাগুই। ওকে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে তোমরা সলভ করে নিবা অবশ্যই অবশ্যই, আর অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবা। কোনো সমস্যা থাকলে টেলিগ্রামে জানাবা, ঠিক আছে?